সকল ছাত্রকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছো। কিন্তু একটা কথা আমার বলার, সেটা হচ্ছে গিয়ে অঙ্ক বোধহয় যথেষ্ট পরিমাণে তোমরা করছো না, যার জন্য প্রথম দিকে ডাউটস দেওয়ার পর পরবর্তীকালে একটা শুক্রবার তো কোনো ডাউটসই পেলাম না, আবার গতকাল দেখলাম একটা মাত্র ডাউট অঞ্জিষ্ণু দিয়েছে। তো মনে রাখবে, অঙ্ক না করলে ডাউট সামনে আসবে না, আর জমিয়ে রাখলে পরে পরীক্ষার আগে অনেক ডাউট চলে এলে তখন তোমাদের পক্ষে এটা সামলানো মুশকিল হবে। যাই হোক, আমি পরবর্তী ডাউটস কতগুলো তোমাদের সেগুলো সলভ করছি। তো প্রথম ডাউটসটা যেটা, সেটা পার্টি ছিল সৌরিন কর 10C রোল নাম্বার 2। অঙ্কটা এরকম, তিনটে বৃত্তের কথা বলা আছে। যাদের ব্যাসার্ধ যথাক্রমে R1, R2, R3। আরো বলা আছে যে তাতে তিনটে আর্ক লেন্থ যাদের দৈর্ঘ্য হচ্ছে যথাক্রমে L1, L2, L3, যারা কেন্দ্রে যথাক্রমে θ1 রেডিয়ান, সেটা হলো L1 একক, এর ব্যাসার্ধ R1 একক, আর কেন্দ্রে θ1 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। পরবর্তী বৃত্ত, তার ব্যাসার্ধ R2 একক, তাতে L2 একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে θ2 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। তারপরে যে বৃত্তটি, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরো R3 একক, তাতে L3 একক দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে θ3 রেডিয়ান কোণ উৎপন্ন করেছে, এটা বলা আছে। এবার তোমাকে যেটা প্রমাণ করতে দিই, যে শো দ্যাট ইন এ সার্কেল অফ রেডিয়াস, চতুর্থ একটা বৃত্ত, যার ব্যাসার্ধ বলে দেওয়া হচ্ছে 1/n ইন্টু R1 θ1 R2 θ2 R3 θ3, এটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, an arc of length L1 plus L2 plus L3। ধরে নাও এই যে আর্ক লেন্থটা, এটার দৈর্ঘ্য ধরো L1 plus L2 plus L3, সেটা কেন্দ্রে n রেডিয়ান কোণ উৎপন্ন করছে, এটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেমটা। দেখো, প্রথম যে তথ্য, সেখান থেকে তুমি বলতে পারো L1 equals to R1 θ1, কারণ তোমরা জানো যে যেহেতু এটা বৃত্তীয় পদ্ধতিতে রয়েছে, তাই L1 equals to R1 θ1। পরেরটা থেকে পাচ্ছ L2 সমান R2 θ2, তৃতীয়টা থেকে পাচ্ছ L3 equals to R3 θ3। এগুলো যদি অ্যাড করো, তাহলে L1 plus L2 plus L3, এটা equals to কি হবে? R1 θ1 plus R2 θ2 plus R3 θ2। পেয়ে গেলাম। এবার এখানকার সিচুয়েশনের কথা ভাবো, এখানে বৃত্তচাপ যদি তুমি ভাবো এটা AB, যদি কেন্দ্রটাকে ভাবো O, তাহলে AB চাপের দৈর্ঘ্য L1 plus L2 plus L3, এবং সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য এটা। তাহলে কেন্দ্রে উৎপন্ন বৃত্তীয় কোণের মান কি করে পাওয়া যাবে? তুমি যদি চাপকে এই ব্যাসার্ধ দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি লিখবে? অতএব L1 plus L2 plus L3, তাকে ভাগ করবো ব্যাসার্ধের দৈর্ঘ্য, 1/n into R1 θ1 R2 θ2 R3 θ3। এই যে সম্পর্কটা, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই সমষ্টিটা এটার সাথে সমান, যখন ভাগ করবো এই কথা কি হয়ে যাবে? n রেডিয়ান। তো প্রমাণ হয়ে গেল যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হচ্ছে তার পরিমাণ n রেডিয়ান। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হলো। পরের অঙ্কটা সুপ্রতীক সরকার পাঠিয়েছে, 10B রোল নাম্বার 14।
ভীষণ কঠিন একটা অঙ্ক পাঠিয়েছে, যাই হোক পাঠিয়ে যেমন আমাকে তো করে দিতেই হবে। আমি চেষ্টা করছি সাধ্যমতো ওই কঠিন অঙ্কটা করবার জন্য। বলছে সাম অফ দ্য স্কোয়ারস অফ থ্রি কনজিকিউটিভ মাল্টিপলস অফ 3 ইজ 450। তিনের গুণিতক এবং সেটা ক্রমিক কনজিকিউটিভ পরপর। তো আমি ব্যাপারটা এরকম ভাবে নেব, ধরা যাক তিনের ক্রমিক তিনটি গুণিতক যথাক্রমে n-3 n এবং n+3। মনে রাখবে তিনের ক্রমিক গুণিতক পরপর যে গুণিতক তাদের মধ্যে অন্তর কিন্তু 3 করে হবে। তো আমি এইভাবে নিলাম, তার কারণ আছে, ক্যালকুলেশনটা সোজা হয়ে যাবে। বলছে সাম অফ দ্য স্কোয়ারস, তাদের বর্গের সমষ্টি বলেছে 450। তাই প্রশ্ন অনুসারে কি লিখব? n-3 হোল স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n+3 হোল স্কয়ার কত হলো 450। তাহলে এই দুটো যোগ করলে কি হবে? 2 n স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার কত হলো 450। এখান থেকে কি হবে? 2n স্কয়ার আর n স্কয়ার মিলে কত হলো 3n স্কয়ার, 9 দুগুণে 18, 450 থেকে 18 মিলে কত থাকে 432। তাহলে n স্কয়ার কত হলো 3 একে 3 1 13 3 4 12 3 4 12, তাহলে n ইকুয়ালস টু 12। আমি ধরে নিচ্ছি nটা ধনাত্মক। তাহলে আমাকে জানতে চেয়েছে সেই সংখ্যাগুলো, তিনের গুণিতকগুলো। তো সংখ্যাগুলো তাহলে কি হবে? 12 মাইনাস 3 কত 9, তার মাঝখানে 12 আর তারপরে কত 15। তো সংখ্যা তিনটে হচ্ছে 9 12 15 হয়ে গেল। আচ্ছা, তারপরের অঙ্কটা পাঠিয়েছে অর্ক ঘোষ 10E রোল নম্বর 5। আচ্ছা, এই যে অঙ্কটা এটা 3 ডাইমেনশনাল হাইট এন্ড ডিসটেন্স। তো এখানে একটু কল্পনা শক্তির উপর জোর দিতে হবে তোমাকে। তো বলছে একটা আয়তাকার মাঠ ABC, ধরে এটা B, এটা C, এটা D। এবার A বিন্দুতে একটা পিলার দাঁড় করানো আছে। তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি এটা এরকম ঘিরিয়ে রাখবো, তার কারণ এটা 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম। তো এই পিলারটার ধরো আমি নাম দিলাম AE। তো মনে রাখবে এই পিলারটার সাথে পিলারটা AD এর সাথে সমকোণে আনত, AD এর সাথে সমকোণে আনত, এমনকি এই যে কর্ণ AC তার সাথেও সমকোণে আনত। কারণ এটা 3 ডাইমেনশনাল রয়েছে, এটা অ্যাকচুয়ালি রয়েছে এরকম ভাবে। তো আমাকে তো বোর্ডে আঁকতে হবে, আমি এটা দিকে ফেলে দিয়েছি, ঠিক আছে? যদি এরকম ভাবে থাকে, এবার মনে করো এটার সাথে AD লম্ব, এটার সাথে AB লম্ব, এটার সাথে AC লম্ব, ঠিক আছে? এই জিনিসটা একটু ইমাজিন করতে হবে তোমাকে, কল্পনা করতে হবে। এবার আমি কি করব? B বিন্দুর সাথে E বিন্দু যুক্ত করে দেবো, C বিন্দুর সাথে E বিন্দু যুক্ত করে দেবো, আবার D বিন্দুর সাথে E বিন্দু যুক্ত করে দেবো। কারণ তোমাকে বলে দেওয়া হচ্ছে যে the angles of elevation of the top of the pillar from BCD, B থেকে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে এইটা অ্যাঙ্গেল অফ এলিভেশন, এটা বলেছে আলফা। C থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেছে বিটা, মানে এই যে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা এটা হচ্ছে বিটা। আর D থেকে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে এইটা, এটা হচ্ছে গামা। আমি করছি কি তোমার বোঝার সুবিধার জন্য তিনটে আলাদা আলাদা সমকোণ ত্রিভুজ আছে। এটা হচ্ছে EA, এটা হচ্ছে B, এই কোণটা হচ্ছে আলফা। মানে EAB ত্রিভুজটাকে এখানে শিফট করে নিয়ে চলে এলাম, ঠিক আছে? তারপর আমি EAC কে আঁকছি। এটা E, এটা A, এটা C। এই হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, এটা হচ্ছে বিটা, ঠিক আছে? এবং সবশেষে EAD কে আঁকছি। এই কোণটা ওরা বলে দিয়েছে গামা। তো আমি ধরে নিচ্ছি যে পিলারটা দাঁড় করানো আছে তার দৈর্ঘ্য ধরো এই ছিল। এটা সবার প্রথমেই ধরে নেবে। ধরা যাক A বিন্দুতে দণ্ডায়মান পিলারের দৈর্ঘ্য বা উচ্চতা এই যে কোণ।
ধরে নিলাম। এবার লেখো ত্রিভুজ ইএবি থেকে, মানে এইটা আর কি, ত্রিভুজ ইএবি থেকে তুমি নিচ্ছ এবি বাই ইএ, তাহলে অবশ্যই কটাল হবে, সেখান থেকে তুমি লিখতে পারছো এবি ইকুয়ালস টু এইচ কটাল, কারণ তুমি ইএ কে এইচ ধরে নিচ্ছ, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ইএ হচ্ছে এইচ এ। আবার তুমি ত্রিভুজ এবার ইএসি থেকে করছো, ত্রিভুজ ইএসি, এবার তুমি লিখছো এসি বাই ইএ, এসি বাই ইএ কি হবে কট বিটা, সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এসি ইকুয়ালস টু এইচ কট বিটা। সবশেষে ত্রিভুজ ইএডি থেকে এখান থেকে তুমি লিখছো এবি বাই ইএ ইকুয়ালস টু বি কট গামা, সেখান থেকে তুমি লিখছো এডি ইকুয়ালস টু এইচ কট গামা। অ্যাকচুয়ালি এগুলো সব প্রজেকশন নেওয়া হলো, হ্যাঁ, লম্বা জিনিসটা মাটিতে প্রজেকশন নেওয়া হলো। এবারে লক্ষ্য করে দেখো তুমি কি কি দৈর্ঘ্য পেলে, তুমি এবি পেলে, এডি পেলে, এসি পেলে, ঠিক আছে। এবার দেখো যেহেতু এটা আয়তক্ষেত্র, তাহলে এডির সাথে বিসি ইকুয়াল, তাহলে আমি যে এডিটা লিখেছি এটাকে আমি ইকুয়ালস টু বিসি লিখতে পারি, কারণ আয়তক্ষেত্র বিপরীত বাহু দৈর্ঘ্যের সমান। এবার দেখো ত্রিভুজ এবিসি থেকে তুমি লিখতে পারো কি, তুমি পারো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়ালস টু এসি স্কয়ার, ব্র্যাকেটে লিখে অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এবার এবি স্কয়ার মানে কি, এই যে এইচ কট আলফা তার হোল স্কয়ার, প্লাস বিসি স্কয়ার, বিসি স্কয়ার মানে কি, এই যে এইচ কট গামা তার হোল স্কয়ার, আর এসি স্কয়ার, এসি স্কয়ার মানে কি, এইচ কট বিটা তার হোল স্কয়ার। এবার দেখো এইচ স্কয়ার দিয়ে যদি ভাগ করে দাও, আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি, এইচ স্কয়ার দিয়ে ভাগ করলে তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ cot স্কয়ার আলফা প্লাস cot স্কয়ার বিটা, না cot স্কয়ার গামা is equals to cot স্কয়ার বিটা। তোমাকে প্রমাণ করতে দেওয়া হয়েছে কি, হ্যাঁ এটাই চলে প্রমাণ। আশা করি বুঝতে পেরেছো সকলে, ভালো ছিল অঙ্কটা, একটু অন্যরকম টেস্ট ছিল। আচ্ছা, পরের অঙ্কটাও বোধহয় ওই একই স্টুডেন্টের পাঠানো, অর্ক ঘোষ। আচ্ছা, এখানে একটা প্রদত্ত সম্পর্ক দেওয়া আছে, এটা একটা সূত্র, মনে রাখবে, এটা তোমাদের ক্লাস 11 এ গিয়ে পড়তে হবে, তো চাইলে এখন থেকে মনে রাখতে পারো, এটা একটা সূত্র, tan 2a equals to 2tan a by 1 minus tan square। এই সূত্রটা ব্যবহার করে তোমাকে tan 22.5 ডিগ্রি মান নির্ণয় করতে দেওয়া হবে। নির্ণয় tan 22.5, এই মানটা তোমাকে বার করতে বলা হবে। আচ্ছা, সমাধান। দেখো প্রদত্ত সম্পর্কে a সমান সমান 22.5 ডিগ্রি বসিয়ে পাই। 22.5 ইনটু 2 কত, 45, তাহলে বাম দিকে হয়ে গেল tan 45 ডিগ্রি, ডান দিকে দেখো 2 tan 22.5 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 22, ঠিক আছে। আচ্ছা, আমার বারবার tan 22.5 ডিগ্রি লিখতে ভালো লাগছে না, আমি করছি কি, ধরি tan 22.5 ডিগ্রি তো একটা বাস্তব সংখ্যা, আমি এটাকে x ধরে নিলাম, তাহলে কি দাঁড়ালো, বাম দিকে tan 45 1, উপরে এখানে 2x, নিচে হয়ে গেল 1 মাইনাস x স্কয়ার।
বর্গমূল করলাম, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার হয়ে গেল 2x, সেখান থেকে হয়ে গেল x স্কয়ার প্লাস 2x ইকুয়ালস টু 1। হলো, দুদিকে এক যোগ করে দাও, দুদিকে এক যোগ করলে কি হচ্ছে, x স্কয়ার প্লাস 2x প্লাস 1, 1 প্লাস 1 কত 2। এবার তোমরা নিশ্চয়ই জানো যে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, তাকে আমরা x প্লাস 1 এর হোল স্কয়ার লিখতে পারি ইকুয়ালস টু 2। আচ্ছা, এবার আমরা এই পোরশনটা মুছে দিচ্ছি। আরেকবার লিখছি, এটা x প্লাস 1 এর হোল স্কয়ার সমান 2। আচ্ছা, মনে রাখতে হবে যে আমরা x কাকে ধরেছি, tan 2.5 ডিগ্রি। তা তোমরা সকলেই জানো প্রথম পাদে সমস্ত ত্রিকোণমিতিক কোণের মান পজিটিভ। তো tan 2.5 ডিগ্রি ধনাত্মক, তাহলে x যদি ধনাত্মক হয় তাহলে x প্লাস 1 এর হোল স্কয়ার কখনো -√2, সরি x প্লাস 1 মানে এখান থেকে নরমালি আমরা কি করি, x প্লাস 1 প্লাস -√2 করব, তো কিন্তু এখানে -√2 হওয়ার কোনো স্কোপ নেই, এটা +√2 হবে। কেন -√2 হওয়ার স্কোপ নেই, যদি -√2 হতো তাহলে -√2 -1 হয়ে যেত, তো x কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ x তো tan 2.5 ডিগ্রি, সেই কারণে এই মানটা √2ই হবে। তাহলে x ইকুয়ালস টু কত, √2 - 1। তো x মানে তো তোমার tan 2.5 ডিগ্রি, তাহলে তুমি পেয়ে গেলে tan 2.5 ডিগ্রি সমান সমান √2 - ঠিক আছে। এখানে ধনাত্মক বর্গমূল নেওয়া হয়েছে, তোমার ডান দিকে এই কমেন্টটা করতে হবে, যেহেতু x সমান সমান tan 2.5 ডিগ্রি, এটা ধনাত্মক, এই কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে। তুমি প্লাস মাইনাস কেন নিলে না, এটা তোমাকে জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে tan 2.5 ডিগ্রি মান √2 - 1, এটা একটা মান কিন্তু শেখা হয়ে গেল আমাদের, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেই বিখ্যাত মেঘ দে ও 10D রোল নাম্বার 18 বাটা ভীষণ কঠিন অঙ্ক পাঠিয়েছে, তো যাই হোক এটাও আমাকে চেষ্টা করতে হবে। আচ্ছা, ধরো এটা হচ্ছে আমাদের জলতল, ওয়াটার সারফেস, কোনো একটা হ্রদ বা কোনো একটা জলভূমি, ঠিক আছে। সেই এরকম জায়গায় হচ্ছে মেঘ, ক্লাউডের কথাই তো বলা হয়েছে, মেঘের অঙ্কই পাঠিয়েছে, যাই হোক। তো এখানে মেঘের অবস্থান এবং সেই মেঘের জলে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, ধরো মেঘের অবস্থান পি বিন্দুতে, তো জলে তার প্রতিবিম্ব সৃষ্টি হয় পি ড্যাশ বিন্দুতে, কারণ আমরা জানি প্রতিফলক থেকে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান থাকে এবং এদের সংযোগ রেখাংশটা প্রতিফলকের সাথে লম্বভাবে থাকে। আচ্ছা, এবার দেখো জলতল থেকে h মিটার উচ্চতায় একটা বিন্দু, আমি বিন্দুটার নাম ও দিচ্ছি, ও মানে হচ্ছে পয়েন্ট অফ অবজারভেশন, এটা কিন্তু লম্ব, ঠিক আছে। এখান থেকে মেঘের উন্নতি কোণ দেওয়া আছে আলফা, আর ওই একই বিন্দু থেকে মেঘের যে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে তার অবনতি কোণ সেটা দেওয়া আছে বিটা। আচ্ছা, এই উচ্চতাটা দেওয়া আছে তোমার কাছে h একক, কি বলেছে, ফ্রম এ পয়েন্ট h meter above the water level of a lake, the angular elevation of a cloud is alpha, and from the same point angular depression of its image in the lake is beta. Look at the distance of the point of observation from the cloud is this, মানে OP equals তোমাকে প্রমাণ করতে হবে, প্রামাণ্য হচ্ছে OP equals to 2h sec alpha sec alpha by tan beta minus tan alpha, এটা আমাকে প্রমাণ করতে হবে, খুব ভালো কথা। ধরো আমি এই নামটা Q দিয়ে দিচ্ছি, এই নামটা R দিয়ে দিচ্ছি, এগুলো সব সমকোণ হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। আর একটা কথা দেখো, OA আর Q এটা আয়তক্ষেত্র হবে, যে কারণে এই QR-টাও তোমার h মিটার। আচ্ছা, এবার আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে জলতল থেকে মেঘের উচ্চতাটাকে x মিটার ধরে নিচ্ছি, তাহলে অটোমেটিক্যালি জলতলের ভিতরে যেখানে প্রতিবিম্বটা
প্রবাহিত হচ্ছে, মানে পি ড্যাশ বিন্দুর দূরত্ব এখান থেকে x মিটারই হবে। তাহলে এবার লক্ষ্য করে দেখো পি আর হচ্ছে x মিটার। সমাধান, সমাধান হলো প্রমাণ। এখন OA আর কিউ একটি আয়তক্ষেত্র, অতএব কি হবে OA equals to QR equals to H মিটার। অতএব PQ কি হবে না PR minus QR। PR আমি x মিটার ধরে নিয়েছিলাম, x minus QR হচ্ছে x minus h মিটার। ওটা কিন্তু প্রথমে লিখে নিতে হবে যে ধরা যাক জলতল থেকে মেঘের উচ্চতা x মিটার, তাহলে অতএব PR হচ্ছে x মিটার। এবার যেহেতু প্রতিফলক থেকে বস্তু দূরত্ব ইকুয়ালস টু প্রতিবিম্ব দূরত্ব, তাই PR equals to RP dash equals to x মিটার। এটা কিন্তু বলে নিতে হবে প্রথমে। আচ্ছা PQ হয়ে গেল এটা। এবার আমাকে P dash Q ক্যালকুলেট করতে হবে। P dash Q কি তৈরি হচ্ছে P dash R plus QR। P dash R কত x আর QR কত h, এটা হয়ে গেল x plus h মিটার। আমি ছবিতে লিখে নিচ্ছি কারণ আমাকে মুছে দিতে হবে। এটা হচ্ছে x minus h মিটার আর নিচের এই পার্টটা হচ্ছে x plus h মিটার। এখান থেকে এই গণনাটা আমার হয়ে গেল। এইবার আমি কি করব, প্রথম ত্রিভুজ OPQ থেকে ক্যালকুলেশন করছি। ত্রিভুজ OPQ থেকে দেখো, ওখান থেকে আমি বলতে পারি OQ by PQ হচ্ছে cot alpha। That implies OQ equals to PQ কত ছিল x minus h, তাহলে আমি লিখে নিচ্ছি x minus h cot alpha মিটার। যেহেতু এখানে OQ আছে তাই আমাকে এখানে মিটার লিখতে হবে, ঠিক আছে। আবার ত্রিভুজ OQP dash থেকে এখান থেকে দেখো লিখতে পারি আমি OQ by P dash Q, সেটা হবে cot বিটা। OQ equals to P dash Q কত, P dash Q আমার x plus h বার করা হয়ে গেছিল, x plus h cot বিটা মিটার। লক্ষ্য করে দেখো এটাও OQ এর ফল, এটাও OQ এর ফল, তাই এই দুটো ফল ইকুয়াল। তাহলে কি অতএব আমি লিখতে পারি x plus h cot beta equals to x minus h cot alpha। আচ্ছা আমার রেজাল্ট গুলো tan দেখতে পাচ্ছি, তাই আমি cotটাকে চেঞ্জ করছি। চেঞ্জ করে কি করছি দেখো, x plus এটাকে তলায় নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল কত tan beta, আর এখানে হয়ে যাবে x minus h by tan alpha। আচ্ছা আমি আবার এই জায়গাটা মুছছি কারণ আমার সীমিত জায়গা পড়ে। এবারে কি করছি, x plus h by x minus h করে দিলাম, tan beta এর দিকে তুলে দিলাম, tan beta by tan alpha হলো এটা। এবারে আমি যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া করলে উপরে হবে 2x, নিচে হবে 2h, এখানে হবে tan beta plus tan alpha আর নিচে হবে tan beta minus tan alpha। এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, tan beta minus tan alpha যেন মাঝে থাক, আপাতত এটা থাক, আমি পরে দেখছি আর কি করা যায়। এখান থেকে তুমি যে রেজাল্টটা পেলে এটা আমি এই পাশে লিখে রাখছি। তুমি পেলে x equals to h into this, h into tan beta tan alpha, tan beta plus tan alpha হবে tan beta tan alpha by tan beta minus tan alpha। এই ফলটা আমি পেলাম। এবার আমাকে বার করতে হবে OP দূরত্ব। আচ্ছা তার জন্য আমার এখানে x minus h এর ব্যাপার আছে, তো আমি এক কাজ করি x minus h টা ক্যালকুলেশন করে দিই, তাহলে আমার পরে ক্যালকুলেশনটা সুবিধা হবে। লেভেল অফ অতএব x minus h,
x মানে ওই রেজাল্টটা মানে h ইনটু tan বিটা প্লাস tan আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা মাইনাস x এর জায়গায় মানটা বসালাম মাইনাস h এই দুটো জায়গায় h আছে তো আমি h টাকে কমন নিয়ে নিচ্ছি কমন নিলে কি হবে এখানে tan বিটা প্লাস tan আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা এখানে মাইনাস 1 থাকবে এবার যেন সিম্পল হিসাব করে লসাগু কত tan বিটা মাইনাস tan আলফা এখানে হবে কি তোমার tan বিটা প্লাস tan আলফা মাইনাস tan বিটা প্লাস tan আলফা tan বিটা ক্যান্সেল হয়ে গেল 2 tan আলফা হলো তাহলে রেজাল্টে হলো 2h tan আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা আমি যে কাজটা করে রাখলাম x মানে এই যে মান এর ফলাফল এরপর দেখতে পাবো কত সুবিধা হবে আমার ক্যালকুলেশন আমি এখানে লিখে রাখছি x মানে এই যে আমি পেলাম 2h tan আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা হলো এবারে ত্রিভুজ OPQ আমাকে OP বার করতে হবে OP টাকে উপরে রাখলাম OP বাই PQ তবে H বাই B তাহলে কি হবে কোসেক আলফা that implies OP equals to PQ কোসেক আলফা তাহলে PQ কি ছিল দেখো x h ছিল x h কোসেক আলফা মিটার আচ্ছা x h এর রেজাল্ট এটা বসিয়ে দাও কোসেক আলফা x h এর জায়গায় 2h tan আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা তার সাথে ইনটু এর সাথে গুণ হচ্ছে কি কোসেক আলফা মানে কি 1 বাই sin আলফা মিটার এবার দেখো tan আলফা বাই sin আলফা কি হয় sec আলফা কেন tan আলফা মানে কি sin আলফা বাই cos আলফা কেটে গেল 1 বাই cos আলফা মানে sec আলফা তাহলে তুমি এটাকে লিখতে পারো 2h sec আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা মিটার তাহলে দেখো পর্যবেক্ষণ বিন্দু থেকে মেঘের দূরত্ব 2h sec আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা মিটার প্রমাণিত হলো অঙ্কটা আচ্ছা এরপরে গত শুক্রবার একমাত্র অঞ্জিষ্ণু একটা ডাউট পাঠিয়েছিল এবং তার মধ্যে আবার একটা কন্ডিশন মিস রয়েছে যেটা না হলে পুরো করা যাবে না মানে একটু কেয়ারলেস আর কি অঙ্ক পোস্ট করবার সময় সব সময় অঙ্কটা ভালো করে দেখে পোস্ট করবে যে তুমি কি লিখলে কতটা লিখলে কমপ্লিট লিখলে কিনা তাহলে যে অঙ্কটা করতে হবে তার কমপ্লিট হবে তো অঙ্কটা এরকম ছিল একটা সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছি সমদ্বিবাহুটাইও বলে AB ইকুয়াল AC এই কন্ডিশনটাও বলে দেয় যাই হোক BC কে D পর্যন্ত বাড়ানো হলো ED যুক্ত করা হলো ঠিক আছে তো প্রমাণ করতে হবে এইটা আগে প্রদত্তটা লিখে নাও ত্রিভুজ ABC সমদ্বিবাহু যেখানে AB সমান AC BC কে D পর্যন্ত বাড়ানো হলো এটি যুক্ত করা হলো এগুলো তুমি লিখে নাও আমি লিখছি না হলো এটা প্রামাণ্য হচ্ছে AD স্কয়ার মাইনাস AC স্কয়ার সেটা সমান সমান হচ্ছে কি BD ইনটু C ঠিক আছে কোনো অঙ্কন হ্যাঁ অঙ্কন এটা লাগবে এই বিন্দু থেকে BC এর উপরে লম্ব আঁকলাম ধরো AM অঙ্কনটা লিখে নাও যে এই বিন্দু থেকে BC এর উপর লম্ব অঙ্কন করা হলো তার পাদবিন্দু M আচ্ছা এবার প্রমাণ আচ্ছা তুমি সর্বসময়টা দেখাবে আমি লিখছি না পুরোটা আমি লিখে দিচ্ছি
যে ত্রিভুজ AMB সর্বসম ত্রিভুজ AMC কেন হচ্ছে সর্বসম? দেখো সমকোণ সমকোণ সমান, অতিভুজ দুটো সমান আর সাধারণ বাহু AM, সুতরাং RH এর সর্বসমতা দিয়ে এরা সর্বসম। এই মুহূর্তে সর্বসম তুমি পেয়ে গেলে তো তুমি এখানে BM = CM দাবি করতে পারো। হলো এটা। আচ্ছা এবারে ত্রিভুজ AMD থেকে ত্রিভুজ AMD থেকে দেখো তুমি লিখতে পারো AD² = AM² + MD²। ব্র্যাকেটে অবশ্যই লিখবে পিথাগোরাস উপপাদ্য অনুসারে। নেক্সট ত্রিভুজ AMC থেকে সেখান থেকে তুমি লিখতে পারো AC² = AM² + MC²। এবার দুটোকে বিয়োগ করে বলো, তাহলে AB² - AC² কে AM² টা কেটে গেল, পড়ে থাকলো কি MD² - MC²। বলো। আচ্ছা আমি এবার উপরে এই লাইনটা মুছছি। এটা বাঁদিকে যা আছে তাই থাকবে, AD² - AC²। ডান দিকে A² - B² সূত্র প্রয়োগ করো, তাহলে কি হবে MD + MC into MD minus MC। এবার দেখো MD যে আমাদের থাক, instead of MC you can write MB, কারণ আমরা এটাকে প্রমাণ করে এসেছি MD = MC। MD = MC, so MC এর জায়গায় আমি MD বসিয়ে দিচ্ছি। এবার দেখো MD থেকে MC বিয়োগ করলে কি পড়ে থাকে CD। এখানে লিখে দাও যেহেতু MC = MD পূর্বে প্রমাণিত। কত হয়ে গেল? MD + MB যোগ করলে কি হবে BD, রাইট তো CD এসে গেছে, BD = CD। যাক তোমাদের গত শুক্রবার পর্যন্ত যা ডাউট ছিল সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হয়েছে, মানে আপাতত কোনো ডাউট আর জমা নেই। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, বাই।